हेलो बच्चों। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার শুরু করুম। অ্যাকচুয়ালি এটা সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হলো আমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশন বা মাত্রা এবং পরিমাপের জিনিসসমূহ বা বস্তুসমূহ। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের পুরো সিলেবাস নিয়ে আসে কথাবার্তা, তার জন্য এটা আমি আপাতত স্কিপ করলাম। এটা আমি এখনের চ্যাপ্টারটার পরে শুরু করুম, কারণ এখনের চ্যাপ্টারটা খুবই ইজি। তো যারা যারা নতুন জাস্ট তোমরা ক্লাস 10 পাস করে 11-এ উঠছো, তার জন্য এই চ্যাপ্টারটা খুবই ইজি লাগবো। আর এখন যদি মাত্রা চ্যাপ্টারটা শুরু করি তাহলে তোমাদের মেবি একটু প্রবলেম হতে পারে, কারণ এটার মধ্যে অনেক কিছুই নিত্য নতুন জিনিস তোমরা পাইবা। তো এখনের চ্যাপ্টারটা খুবই ইজি, বোর্ডে লেখা আছে গতিবিদ্যা। তো গতিবিদ্যা জিনিসটা কি, ঠিক আছে। প্রথম কথা হইল গতিবিদ্যা আমাদের যে পদার্থবিজ্ঞান আছে, তোমরা ক্লাস 10-এ পড়েছো যে আমরা ফিজিক্যাল সায়েন্সটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ফিজিক্স অ্যান্ড আর একটা হলো কেমিস্ট্রি। এখন ফিজিক্সে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন গতিবিদ্যা, তারপর আলোক বিজ্ঞান, তারপর মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা, তারপর কম্পন। এগুলা আলাদা আলাদা টপিক। তাপগতিবিদ্যা, তারপর আমাদের আছে তোমার গ্যাস, কঠিন, তরল। এগুলা আলাদা আলাদা জিনিসসমূহ নিয়ে আমাদের এই পুরো ফিজিক্স সিলেবাস 11+12 গঠিত। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করুম আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে আসে। ঠিক আছে, তো গতিবিদ্যা বোঝানোর আগে আমি বুঝাই তোমাদের যে আমাদের কি বলে স্থির বস্তু ভার্সেস গতিশীল বস্তু। ঠিক আছে, স্থির বস্তু কি এবং গতিশীল বস্তু কি, এটা যত সোজা মনে হয় তোমরা ভাইবা দেখো, তোমরা সংজ্ঞাটা বা ডেফিনেশনটা এত ইজিলি দিতে পারবো না। ঠিক আছে, স্থির বস্তু এবং গতিশীল বস্তু আমরা সবাই বুঝি, কিন্তু এটার সংজ্ঞাটা কেউই মাথায় আর আসেন। ঠিক আছে, তো স্থির বস্তু আর গতিশীল বস্তু বলতে কি বুঝায়? স্থির বস্তু এবং গতিশীল বস্তুটা অ্যাকচুয়ালি মিনিংটা হলো সময়ের সাথে যখন কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে না। ঠিক আছে, সময়ের সাথে যখন কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে না, তখন তাকে বলা হয় স্থির বস্তু। এখন যেমন ধরো এখানে একটা লোক দাঁড়ানো, সে সময়ের সাথে এই জায়গাতেই দাঁড়ানো, মানে তারা আজকে এখানে দেখছো, কালকেও এখানে দেখছো, 1 বছর পরেও তুমি এখানেই দেখছো তাকে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি লোকের বেলায় এটা সম্ভব নয়। এটা ধরতে পারো একটা স্ট্যাচু। ঠিক আছে, যার যার ভিলেজ বা টাউনের মধ্যে স্ট্যাচু থাকে, যেমন আমাদের টাউনে আছে নেতাজি স্ট্যাচু, মাদার টেরেসা স্ট্যাচু। তো ওইসব স্ট্যাচুগুলা ওই জায়গাতে আজকে যেখানে দেখি 5 বছর আগেও আমি সেখানেই দেখছিলাম, 10 বছর আগেও আমি সেখানেই দেখছিলাম। তার মানে সে আছে রেস্টে এবং তাকে বলা হয় স্থির বস্তু। ঠিক আছে, তাইলে গতিশীল বস্তু কি? যেসব বস্তু সময়ের সাথে সাথে নিজের অবস্থান বা জায়গা পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু। ঠিক আছে, তো গতিশীল বস্তুর উদাহরণ কি দিতে পারি? যে কোনো একটা লোক ধরো কোনো একটা রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক আছে, যে কোনো একটা লোক কোনো রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথ হোক বা সোজা পথ হোক, ডাজ নট ম্যাটার, সে হাঁটছে। তাইলে তার মানে সে
সময়ের সাথে সাথে নিজের অবস্থানের পরিবর্তন করছে, তার জন্য সে গতিশীল বস্তু। ঠিক আছে, স্থির বস্তু বোঝা গেল এবং গতিশীল বস্তু বোঝা গেল। তো এইটার বোঝার আগে আমাদের যে চ্যাপ্টারটা কি, এক মাত্রিক গতি। ফার্স্ট যে চ্যাপ্টার এটা হলো একমাত্রিক গতি। এখন ঘটনা হলো একমাত্রিক গতি বলতে কি বুঝো? গতি তো আমরা বুঝলাম, গতি মানে কি? গতি ধরতে পারো যে কোনো বস্তু যেটা আমাদের মুভমেন্ট বা গতিশীল বস্তু বা যেটা সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন করে তাকে গতি বলে। ঠিক আছে, তো এখন ঘটনা হলো একমাত্রিক গতি জিনিসটা কি? এখানের মধ্যে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কি? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক জিনিসগুলা কি? ঠিক আছে, তো আমরা ক্লাস 10-এ অঙ্কের মধ্যে দেখেছি যে আমরা গ্রাফ করার সময় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে, তারপর পরবর্তী সময় দেখলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তারপর আবার দেখলাম অনলি এক্স অক্ষ। ঠিক আছে, তো এখানে একমাত্রিক বলতে বোঝায় শুধু তার একটা অক্ষ বরাবর, দ্বিমাত্রিক বলতে বোঝায় তার গতি দুইটা অক্ষ বরাবর, ত্রিমাত্রিক গতি বলতে বোঝায় তার গতি তিনটা অক্ষ বরাবর। ঠিক আছে, এখন অনেকের কোশ্চেন জাগতে পারে মনের মধ্যে যে একটা অক্ষ বরাবর গতি, দুইটা অক্ষর বরাবর গতি, তিনটা অক্ষর বরাবর গতি, এটা আবার কি জিনিস? ঠিক আছে, আমরা তো সবসময় দেখি গতি একদিকেই হয়, যেমন গাড়ি চলছে সে তো একদিকেই যায়, বা টার্নিং কাটছে সে তো সরলরেখা বরাবরই টার্নিং কাটে বা বক্ররেখা বরাবরই টার্নিং কাটে। তাহলে এখানে আবার দ্বিমাত্রিক ত্রিমাত্রিক কি? ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমরা নেই একটা লুক সোজা সরল রেখা বরাবর চলছে। ঠিক আছে, তো তার ডাইরেকশন শুধু এক্স অ্যাক্সিস বরাবর, তার কোনো অন্যদিকে দিক নেই, তার মানে তার গতি যেটা এটা হলো একমাত্রিক গতি। এখন দ্বিমাত্রিক গতির এক্সাম্পল কি? দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল, আমরা যদি একটা বলকে একটা অ্যাঙ্গেল করে ছুরি মাঠের মধ্যে দাঁড়িয়ে, যখন আমরা ক্রিকেট বল একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়ের দিকে ছুরি, তখন তার যেই রাস্তাটা বলের এরকম হয়। ঠিক আছে, এরকম কিছুটা অর্ধবৃত্তাকারের মতো, যেটাকে বলে অধিবৃত্তাকার, তার পথটা হয় অধিবৃত্তাকারের মতো। ঠিক আছে, তার গতির মানে এখানে যে কোনো মোমেন্টে বা যে কোনো পয়েন্টে তার গতির দুইটা উপাংশ বর্তমান। এখন এখানে যদি বলটা থাকে, এই বলটার যে কোনো মুহূর্তে হয়েছে এখানে 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 যে কোনো মুহূর্তে তার দুইটা উপাংশ তো এখন মাথার উপর দিয়ে যাইব, তার জন্য এটা বাদ দাও, তার যে কোনো দুইটা গতি বর্তমান। ঠিক আছে, একটা হইলো ধরে এই জায়গার মধ্যে বলের এখানে এই জায়গার বলটার মধ্যে দুইটা গতি বর্তমান, কোন কোন দিকে? তার এদিক বরাবরও গতি বর্তমান, এদিক বরাবরও গতি বর্তমান। ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস দিয়েও তার গতি আছে, ওয়াই অ্যাক্সিস দিয়েও তার গতি আছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বুঝব? ঠিক আছে, দেখো এটার কিন্তু উপরের দিকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস টানি, উপরের দিকে কিন্তু তার কোনো গতি নেই। ঠিক আছে, এটা কিভাবে বুঝুম? উপরের দিকে যদি গতি থাকতো, ধরলাম এর উপরের দিকে গতি আছে, তাহলে সে অবশ্যই উপরের দিকে উঠতো, তার উপরের দিকে সরণ হতো। ঠিক আছে, তোমার গতি যদি সামনের দিকে হয়, তোমার অবশ্যই সামনের দিকে সরণ হবে। ভাইবা দেখো, তুমি যদি সামনের দিকে গতিতে থাকো, মুভমেন্টে থাকো, তাহলে তোমার সামনের দিকে সরণ হবে। ঠিক আছে, আর পেছনের দিকে মুভমেন্টে থাকলে তোমার পেছনের দিকে সরণ হবে। সেমভাবে তার যদি এদিক বরাবর যদি তার গতি থাকতো, সে অবশ্যই উপরের দিকে উঠতো, কিন্তু সে তো উপরের দিকে উঠছে না, তার মানে তার এদিক বরাবর কোনো গতি নেই, তার শুধু একদিক বরাবরই এক্স অ্যাক্সিস বরাবরই তার গতি, তার জন্য সে সোজা যাচ্ছে। এটা হলো আমাদের একমাত্রিক গতি। ক্লিয়ার? এখন হলো দ্বিমাত্রিকের পালা।
দ্বিমাত্রিকে বলটা এখান থেকে ধীরে 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 এখানে যেমন আসছে, ঠিক তেমনি ওয়াই এক্সিস বরাবর সে উপরের দিকেও উঠছে। ঠিক আছে, সে এখন দেখো তার যদি উপরের দিকে গতি না থাকতো তাহলে সে কখনোই উপরের দিকে উঠতে পারলো না। হলে যেরকম আমরা বলকে মাটির সাথে লাগিয়ে, যেরকম ফুটবল মাটির সাথে লাগিয়ে যদি আমরা কিক দিই তাহলে সে এমনি গড়িয়ে যাবে, তখন তার উপরের দিকে গতি নেই। কিন্তু এই ক্ষেত্রে তার উপরের দিকেও একটা গতি, সামনের দিকেও একটা গতি, তার জন্য সামনের দিকের গতির জন্য সে সামনের দিকে এগিয়ে যায়, উপরের দিকের গতির জন্য সে উপরের দিকে উঠে। ঠিক আছে, তার মানে বলটার মধ্যে অ্যাট এ টাইম দুইটা গতি বর্তমান, যেটা হলো আমাদের দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, এখন পালা হলো ত্রিমাত্রিক গতি। ঠিক আছে, ত্রিমাত্রিক গতিটা কি? ত্রিমাত্রিক গতির এক্সাম্পল দিতে গেলে খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া যায়। যেমন ঘরের এক কোণা থেকে একটা মাছি বা মশা উড়ে ঘরের যে কোনো জায়গায় আসলো, সেই ক্ষেত্রে এটা ত্রিমাত্রিক। অথবা আমরা যখন ঘুড়ি উড়াই তখন তার যে গতি হয় সেটা হয় ত্রিমাত্রিক। এরোপ্লেন যখন উপর দিয়ে উড়ে বা ল্যান্ড করে তখন তার যে গতি হয় সে হয় ত্রিমাত্রিক। ঠিক আছে, এটা কিভাবে হয় দেখো, এখানে যদি আমরা যদি মূল বিন্দুতে যদি ধরি একটা মাছি বর্তমান বা মশা, সে অ্যাট এ টাইম এই জায়গাতে আসলো, ধরো এই জায়গাতে। ঠিক আছে, এটা তো বুঝতে গেলে একটু প্রবলেম, আমি বুঝাই। ধরো এটা আমি মুছা দিই, বেস্ট। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর আমার এই প্যানটা হলো জেড এক্সিস। ঠিক আছে, একটা মাছি এক কোণার থেকে উড়ে এই জায়গাতে আসলো। ঠিক আছে, আমার আঙ্গুলটা যে জায়গা এই জায়গাতে আসলো, তার মানে সে এক্স এক্সিস দিয়ে একটা ডিস্টেন্স কভার করলো, ওয়াই এক্সিস দিয়ে একটা ডিস্টেন্স কভার করলো, আবার জেড এক্সিস দিয়ে একটা ডিস্টেন্স কভার করলো। তার জন্য তার পজিশনটা এই জায়গাতে। এক্স এক্সিস দিয়ে করাতে এদিকে গেল, ওয়াই এক্সিস দিয়ে করাতে এদিকে গেল, জেড এক্সিস দিয়ে করাতে সামনে এলো। ঠিক আছে, তার মানে তার গতির এখানে তিন দিকে তার গতি, একটা এক্স এক্সিস দিয়ে, একটা ওয়াই এক্সিস দিয়ে, একটা জেড এক্সিস দিয়ে। ঠিক আছে, এই হলো আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি। তারপর এখানের মধ্যে গতির মধ্যে একটা জিনিস, আমরা স্থির এবং গতিশীল বস্তু যাই বলি না কেন, অ্যাকচুয়ালি পরম স্থির বলতে কিছুই নাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি পরম স্থির বলতে কিছুই নেই। কেন? কারণটা হলো খুব একটা ইন্টারেস্টিং কারণ। আমরা যা কিছু দেখি, যা কিছুই করি বা যা চোখের সামনে আসে সবই আমরা গতিশীল। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল তুমি এখন বলতে পারো যে আমার বাড়ির যে নারকেল গাছ বা আমার বাড়ির যে আমার খাট সেটা স্থির। ঠিক আছে, কারণ আমি সেটাকে দেখি না সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন করতে, কিন্তু আমি বললাম সেটা গতিশীল। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হলো কিভাবে? ঠিক আছে, তুমি বললা যে আমার বাড়ির খাটটা কিভাবে গতিশীল। দেখো, আমরা জানি কি পৃথিবী নিজেই গতিশীল। ঠিক আছে, তাইলে পৃথিবীর মধ্যে থাকা কোনো বস্তু বা কোনো জিনিস, কোনো মানুষ, কোনো পাহাড়, কোনো চেয়ার টেবিল যা আছে সবই কিভাবে স্থির থাকবো? সে তো নিজেই গতিশীল, তার মধ্যে তার ভিতরে যা আছে তা সবই গতিশীল। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো বাসের ভিতরে দুজন লোক, ধরো এটা একটা বাস, এটার ভিতরে দুজন লোক বর্তমান। ঠিক আছে, দুজন লোক, আর এটা হলো রাস্তা। এখন রাস্তার কিনারে তুমি দাঁড়ানো। ঠিক আছে, তুমি যখন বাসটাকে দেখবা, বাস যদি গতিতে থাকে তাহলে তুমি কি করবা? বাস যেটা আছে এটা গতিতে, তার মানে সে গতিশীল। পাশাপাশি তোমার সাপেক্ষে কিন্তু এই দুইটা লুকও গতিশীল, কারণ
এই দুইটা লুকও তার অবস্থান চেঞ্জ করছে। প্রথমে এই জায়গাতে, তারপর বাস এই জায়গাতে আসলে লুক দুইটাও এই জায়গাতে আসবে। তার মানে তোমার সাপেক্ষে লুক দুইটাও গতিশীল, ঠিক আছে। কিন্তু একটা লুক আরেকটা লুকের সাপেক্ষে কি স্থির। কারণ কি, তারা যখন দুজন পরস্পরের দিকে তাকাবে তখন কি দেখবে, তারা স্থির, তারা নিজেরা অবস্থানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তোমার সাপেক্ষে দুইটা লুকই গতিশীল, কারণ বাস নিজেই গতিশীল, কিন্তু বাসের ভিতরে থাকা দুইজন লোক একে অপরের সাপেক্ষে স্থির। কারণ কি, তারা একে অপরের সাপেক্ষে তাদের অবস্থানের কোনো পরিবর্তন করছে না, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? তাইলে এইখানের মধ্যে একটা জিনিস আছে যে নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র এটা আবার কি? নির্দেশতন্ত্র, ঠিক আছে। নির্দেশতন্ত্র জিনিসটা কি? তাইলে আমার নির্দেশতন্ত্র জিনিসটা বুঝতে গেলে একদম ইজি জিনিস, যে আমি যখন কোনো বস্তু বা বস্তু সামগ্রী বা কোনো জীব জন্তু যা কিছুরই স্থিতি বা গতির অবস্থা বুঝামো, ঠিক আছে। কোনো বস্তু বা বস্তু সামগ্রীর স্থিতি বা গতির অবস্থা বোঝানোর জন্য আমি পাশাপাশি অন্য বস্তু সামগ্রীর হেল্প নিব, ঠিক আছে। অন্য বস্তু সামগ্রীর সাথে তুলনা করব, ঠিক আছে। ওই বস্তু সামগ্রীকে বলা হয় নির্দেশতন্ত্র। তুমি নির্দেশক হিসেবে যে সকল বস্তু সামগ্রী তুমি নেবে তাকে বলা হয় নির্দেশতন্ত্র। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো, তুমি এখানে যখন দেখলা বাস গতিশীল, ঠিক আছে, পাশাপাশি লুক দুইটা গতিশীল, ঠিক আছে। তো কার সাপেক্ষে গতিশীল? আশেপাশে ধরো একটা লুক দাঁড়ানো বা একটা সুপারি গাছ বা এখানে একটা সুপারি গাছ, এই সকল জিনিসের সাপেক্ষে লুক দুইটা গতিশীল, কারণ তারা নিজের জায়গা পরিবর্তন করছে। কিন্তু তাহলে এই জায়গার মধ্যে নির্দেশতন্ত্র কী দাঁড়াবো? এই গাছ, এই লুক, এই ভূপৃষ্ঠ সব এই জায়গার মধ্যে নির্দেশতন্ত্র, ঠিক আছে। কিন্তু এই দুইটা লুক যখন একে অপরের দিকে তাকাবে, তারা যখন স্থির, তারা কার সাপেক্ষে স্থির? বাসের সাপেক্ষে স্থির। বাসের ভিতরে মানে বাস গাড়ির ভিতরে যা যা আছে, উইন্ডো মানে জানালা, দরজা, তারপর যদি পর্দা থাকে পর্দা, বাসের ভিতরে যদি অন্য কোনো সামগ্রী থাকে, তাদের সাপেক্ষে এই দুইটা লুক গতিশীল, স্থির, ঠিক আছে। তাইলে এই দুইটা লুকের জন্য নির্দেশতন্ত্র আলাদা আর তোমার জন্য নির্দেশতন্ত্র আলাদা, ঠিক আছে। মানে নির্দেশতন্ত্র যদি আমরা চেঞ্জ করি তাহলে কোনো বস্তুর অবস্থানেরও বা অবস্থারও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সেমভাবে তুমি যখন দেখবা যে তোমার বাড়ির খাট বা তোমার বাড়ির গাছ স্থির, তাইলে তুমি কার সাথে তুলনা করছো? তুমি আশেপাশে যা যা আছে, পাশের বাড়ি বা পাশের বাড়ির আম গাছ বা ড্রেন বা তোমার বাড়ির উঠান, তাদের সাপেক্ষে দেখছো তুমি জিনিসটা নিজের অবস্থান পরিবর্তন করে না, তার মানে সে আছে রেস্টে। কিন্তু আমি কার সাপেক্ষে বললাম এটাকে গতিশীল? আমি বললাম সূর্যের সাপেক্ষে, ঠিক আছে। সূর্য সাপেক্ষে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে মানে পৃথিবীর মধ্যে যা আছে সব ঘুরছে, তো ওইটার সাপেক্ষে তোমার বাড়ির মধ্যে যা আছে সব গতিশীল, ঠিক আছে। তো এইটা হইল গিয়ে আমাদের নির্দেশতন্ত্র। তো এখান থেকে একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সকল স্থিতি এবং গতি আপেক্ষিক ব্যাখ্যা করো, ঠিক আছে। তো সকল স্থিতি বা গতি আপেক্ষিক ব্যাখ্যা করো বলতে এই আনসারটা দিলেই চলবে। আর তাছাড়া বুকের মধ্যে সুন্দর করে লেখা আছে, তাছাড়া আমার ম্যাটেরিয়ালসের মধ্যেও সুন্দর করে আমি এটার আনসার গুছিয়ে লেখা দিছি। তোমরা যদি মনে করো ওইখান থেকে পড়তে পারো বা বুকের থেকে পড়লেও পড়তে পারো। জাস্ট এটা মাইন্ডে রাখো যে কিভাবে সকল স্থিতি এবং গতি আপেক্ষিক হয়, ঠিক আছে। তারপর এখন তো আমরা জাস্ট স্থিতি এবং গতি নিয়ে সেটাই আলোচনা করলাম। এখন দেখার বিষয় হলো আমাদের গতি সংক্রান্ত কিছু রাশি, এগুলি আমাদের একটু জানতে লাগবো, পড়তে লাগবো, বুঝতে লাগবো, এক্সামের জন্য
শিখতেও লাগবো। তাইলে এইগুলা অ্যাকচুয়ালি কি দেখো, প্রথমে দেখি সরণ। ঠিক আছে, সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি এক জিনিস না। ঠিক আছে, সরণ কি, সরণ আর অতিক্রান্ত দূরত্ব এটা বোঝানোর জন্য আমি একটা সুন্দর একটা এক্সাম্পল নিই, খুব সুন্দর এক্সাম্পল। ধরো এখানে এ, এখানে বি। ঠিক আছে, তাইলে এ থেকে বি সোজা যাওয়া যায় না, রাস্তাগুলা এরকম আঁকাবাঁকা। ঠিক আছে, তাইলে তুমি এ টু বি এই রেড লাইন বরাবর হেঁটে তুমি তোমার প্রাথমিক পজিশন এখানে, অন্তিম অবস্থান এখানে। তার মানে তোমার এখান থেকে এখানে তুমি পৌঁছাইছো, কিন্তু এই রেড লাইন বরাবর। ঠিক আছে, সোজা না গিয়ে এই রেড লাইন বরাবর। ঠিক আছে, বাঁকা পথে। তো সেই ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্বটা কি? অতিক্রান্ত দূরত্বটা হলো এই পুরাটা বাঁকা পথ। ঠিক আছে, আর তোমার সরণ কি? সরণ হলো এই শর্টেস্ট ডিস্টেন্স, যেটা মানে শর্টকাট পথ যেটা। ঠিক আছে, বোঝা গেল? সরণ মানে খাস বাংলা যেটাকে বলা হয় কতটুকু সরছ। ঠিক আছে, তুমি কতটুকু সরলা, মানে তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু, তুমি এখান থেকে আলটিমেটলি তুমি কতটুকু দূর অবধি তুমি পৌঁছাইছো। এখন যদি তুমি এক জায়গার মধ্যেই ঘুরতে থাকো তাহলে আমার দেখে লাভ নেই, তুমি তো আমার সামনেই এক জায়গার মধ্যেই তুমি এরকমভাবে জগিং করতেছো। তার মানে কি তোমার স্মরণ হলো না? তুমি এক জায়গার মধ্যে আছো, আমি তোমার এখন যে জায়গা দেখলাম পরবর্তী সময়ে 10 মিনিট পরে তোমার এখানেই দেখছি। তার মানে তোমার কোনো স্মরণ হয় নাই, তুমি কোনো জায়গা সরছ না। তার মানে স্মরণ বলতে বোঝায় শর্টেস্ট ডিস্টেন্স, মানে খুব ছোট বা শর্টকাট রাস্তা যেটা। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব বলতে তুমি কতটুকু দূরত্ব কাভার করছো। ঠিক আছে, কতটুকু দূরত্ব তুমি কাভার করছো সবটা, তুমি এই লাইন বরাবর কতটুকু দূরত্ব কাভার করছো, এটা সবটা হলো তোমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কি? এ আর বি পয়েন্টের মধ্যে সুতো দেওয়া টান দেবো, যা লেন্থ হইব ওইটাই হলো তোমার সরণ। ঠিক আছে, তো সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। অ্যাকচুয়ালি দুইটা কিন্তু সেম ইউনিট। সরণকেও মাপা হয় মিটার, অতিক্রান্ত দূরত্বকেও মাপা হয় মিটার বা সেন্টিমিটারে। মিটার মানে এসআই আর সেন্টিমিটার মানে সিজিএস, দুইটার ইউনিটই সেম। ঠিক আছে, সিজিএসে সেন্টিমিটার, বাট দুইটা সেম জিনিস না। সরণের একটা পার্টিকুলার দিক থাকে, অতিক্রান্ত দূরত্বের কোনো পার্টিকুলার দিক থাকে না। সরণ হলো আমাদের ভেক্টর। ভেক্টর হলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার গতিবিদ্যার দেখা তুমি। অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার। স্কেলার আর ভেক্টর সম্পর্কে তোমরা ক্লাস 9-এও অনেক পড়েছো, 10-এও পড়েছো। তো যাদের দিক থাকে তারা হয় ভেক্টর, যাদের দিক থাকে না তারা হয় স্কেলার, জাস্ট মান থাকে তারা হয় স্কেলার। তো এই ক্ষেত্রে কি দেখা যায়, সরণের পার্টিকুলার দিক বর্তমান, সরণ এই দিক দিয়ে গেলেই হবে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের পার্টিকুলার কোনো দিক নেই। অতিক্রান্ত দূরত্ব তুমি এইভাবে গেলেও তুমি বি পয়েন্টে গিয়ে পৌঁছাইবা। ঠিক আছে, তো এটার কোনো পার্টিকুলার দিক নেই। এর থেকে বিতে পৌঁছাইতে গেলে তোমার অবশ্যই এই ব্ল্যাক লাইন বরাবর পৌঁছাইতে লাগবো। তুমি যদি একটু ডাইরেকশন চেঞ্জ করে দাও তাহলে তুমি কখনোই বিতে যেতে পারতা না, এদিকে যতই যাও না গেলে গা, আবার এদিকে গেলে যতই যাও না গেলে তুমি বিতে পৌঁছাতে পারতা না। ঠিক আছে, তার মানে সরণের একটা নির্দিষ্ট দিক বর্তমান, অতিক্রান্ত দূরত্বের নির্দিষ্ট দিক নেই। তুমি এরকমভাবে ঘুরা টুরা সেরা এদিকে পৌঁছাইতে পারবো।
ঠিক আছে, হ্যাঁ যেরকম শর্টেস্ট ডিস্টেন্স মানে শর্টকাট রাস্তা প্লাস হ্যার একটা নির্দিষ্ট দিক থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি যে জায়গাতে, তুমি যে জায়গাতে বসে আমার ভিডিও দেখছো, ওই জায়গার থেকে তোমার দরজা, তোমার রুমের দরজা তোমার থেকে আমি বললাম 2 মিটার দূরে। ঠিক আছে, এখন 2 মিটার দূরে বললেই হবে না, তার সাথে আমার বলতে লাগবো 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, নাইলে 2 মিটার দূরে তুমি যে জায়গায় আছো 2 মিটার দূরে পুরো একটা সার্কেলের মধ্যে তোমার দরজা খুঁজে পেতে খুবই টাফ। ঠিক আছে, কিন্তু তুমি যদি পার্টিকুলার দিক করে দাও, তুমি যে জায়গায় বয়ে রয়েছো এরকমভাবে, যেরকম আমার দরজা এখান থেকে সোজা 90 ডিগ্রি, মানে এদিকে আমার দরজা, তাও আমার থেকে 1 মিটার দূরে। ঠিক আছে, যদি আমি বলি আমার দরজা এখান থেকে 1 মিটার 90 ডিগ্রি, তাহলে আমি সোজা দরজায় গিয়ে পৌঁছায় যাবো। ঠিক আছে, তো ওইটা হলো সরণের একটা পার্টিকুলার দিক থাকে, আর অতিক্রান্ত দূরত্বের কোনো দিক থাকে না, তার জন্য এটা ভেক্টর। অতিক্রান্ত দূরত্ব, আরেকটা জিনিস মনে রাখবা, সরণ কোনো সময়ই অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে না। সরণ হলো শর্টেস্ট ডিস্টেন্স অফ অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের শর্টেস্ট মেজার হলো আমাদের সরণ। ঠিক আছে, বোঝা গেল? এই হলো সরণ ভার্সেস অতিক্রান্ত দূরত্ব। তারপর হলো বেগ। ঠিক আছে, সরণ গেল, সরণ মানে কতটুকু কভার করলাম ওইটা। বেগ, বেগের সাথে আবার আরেকটা জিনিস আছে, দ্রুতি। ঠিক আছে, বেগের সাথে আরেকটা জিনিস হলো দ্রুতি। এখন বেগ কি? বেগ হলো আমাদের সরণ বাই সময়। বেগ হলো আমাদের সরণ বাই সময়। দ্রুতি হলো আমাদের দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, বুঝলাম? বেগ ভার্সেস দ্রুতি। বেগ আর দ্রুতিও অলমোস্ট সেম জিনিসই, তবে সেমভাবে এখানে যেমন আমাদের সরণ হলো ভেক্টর, বেগও আমাদের ভেক্টর। দ্রুতি যেমন আমাদের দূরত্ব যেমন স্কেলার, এখানে কি বলে দ্রুতিও স্কেলার। তো বেগ কি? বেগ হলো সময়ের সাথে সাথে সরণের হারকে বলা হয় বেগ। জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করি। কিভাবে এক্সপ্লেন করুন? মুছা দিই। দেখো, এক্সপ্লেন করতে গেলে এখানে একটা লোক হেঁটে এ পজিশনে এলো, এই দুটার মাঝখানের ডিস্টেন্স এস, তার এখান থেকে এখানে আসতে টি সময় নিল। ঠিক আছে, যেহেতু সে মোশন বা গতিতে বর্তমান, অবশ্যই তার একটা বেগ থাকবো, যেটা ধরলাম আমি ভি। ভিটা 3 কিমি পার আওয়ার, 30 কিমি পার আওয়ার, যে কোনো কিছু হতে পারে। যেরকম আমরা বাইকের বা গাড়ির স্পিড দেখি 30 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার, ওগুলো আমরা জানি কি বলে, বেগ বা স্পিড। ঠিক আছে, আচ্ছা, তো এখানের মধ্যে লুকটা টি সময়ে কতটুকু গেল, এস ডিস্টেন্স, একক সময়ে কতটুকু গেল, এস বাই টি। ঠিক আছে, টি সময়ে গেল এস দূরত্ব, আর একক সময়ে গেল এস বাই টি। একক সময়ে যে দূরত্বটা গেল তাকে বলা হয় বেগ। তার মানে ভি ইকুয়ালস টু এস বাই টি আর এস ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, এস ইকুয়ালস টু ভিটি। এটা হলো একটা সমীকরণ, বুঝলা?
কোনো বস্তু একক সময়ে যে স্মরণ হয় তাকে বলা হয় তার বেগ। আর বেগ কি? স্মরণ বাই সময়। ঠিক আছে? আচ্ছা, এখন দ্রুতি কি? দ্রুতিও সেই বেগের মতোই। যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস হয় এবং ওই এস দূরত্ব সে টি সময়ে কভার করে, তাইলেও তার দ্রুতি ভি ইকুয়ালস টু এস বাই টি। ঠিক আছে? দ্রুতি মানে পার্টিকুলার, তার কোনো নির্দিষ্ট দিক নাই। আর বেগ মানে পার্টিকুলার, তার একটা নির্দিষ্ট দিক থাকবে। ঠিক আছে? এটা হলো তোমার কি বলে, এটা হলো তোমার বেগ। তবে বেগের ইংলিশ টার্ম, বেগ মানে ভেলোসিটি, আর দ্রুতি মানে স্পিড। ঠিক আছে? তার মানে আমরা যে বলি বাইকের স্পিড কি, ঠিক আছে, স্পিড মানে অ্যাকচুয়ালি বেগ না, দ্রুতি। কারণ কি, তুমি সাপোজ ধরো গাড়ি দিয়ে বা বাইক দিয়ে বা বাইসাইকেল দিয়ে যেরকমভাবে তুমি গতিতে থাকো, আমরা যখন দেখি স্পিড দেখি, ঠিক আছে, স্পিড দেখার সময় এটা নেসেসারি না বা এটা কোনো সময় হয় না যে গাড়ি সোজা যায়, সাইকেল সোজা যায় বা অটো রিক্সা সোজা যায়। ঠিক আছে? বড় মোড়া 18 মোড়া যেগুলো পাহাড়ের টার্নিংয়ের মধ্যে আমরা স্পিড দেখি। ঠিক আছে? তো ওই সব জায়গার মধ্যে কিন্তু সে তার দিক যেটা, সেটা কিন্তু সে পার্টিকুলার গাড়িটা একদিকেই যায় না, তার দিক সবসময় এলোমেলো হয়। তো ওই ক্ষেত্রে আমরা স্পিড দেখি। আর স্পিডের অ্যাকচুয়ালি কি? দ্রুতি। কারণ কি? সে হলো তোমার স্কেলার রাশি। দ্রুতি হলো আমাদের স্কেলার। কারণ কি? দ্রুতি হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হলো আমাদের দ্রুতি। আর বেগ কি? বেগ হলো আমাদের স্মরণ বাই সময়। তাইলে আমরা এই বেগ মিটার বা ভেলোসিটি মিটার কোথায় দেখতে পাবো? আদৌ পামু কি পাবো না? পামু। কারণ কি? কোন জায়গায় পামু? ভাবো ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। বেগ বা ভেলোসিটি মিটার আমরা সমুদ্র পথে বা বায়ুপথে যখন যামু, তখন আমরা বেগ বা ভেলোসিটি মিটার দেখতে পাবো। কারণ কি? ওইসব জায়গাতে দিক যেটা, এটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ঠিক আছে? সমুদ্র পথে বা বায়ুপথে, ধরো আমি বায়ুপথের কথাই বলি, ত্রিপুরা থেকে কলকাতাতে যাবা, তখন তোমার এখান থেকে যখন আমরা আগরতলা এয়ারপোর্ট থেকে রওনা দেবো, তখন আমাদের অবশ্যই দিক দেখে রওনা দিতে লাগবো। কারণ উপরে উঠে গেলে আমরা দিক বুঝার কোনো রাস্তা নেই। ঠিক আছে? তো পার্টিকুলার ডাইরেকশনে আমাদের রওনা দিতে লাগবে। তার জন্য আমরা ওইসব জায়গাতে কি দেখতে পাবো? ভেলোসিটি মিটার। আর নর্মাল যানবাহনে আমরা স্পিডোমিটার দেখতে পাই। ঠিক আছে? এটা হলো আমাদের বেগ ভার্সেস দ্রুতি। বুঝা গেল? তারপর বেগের মধ্যে আরও কিছু এখন ভাগ করা যায় বা দ্রুতির মধ্যে, যেমন গড় বেগ বা গড় দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। এগুলা সেম জিনিসই। ঠিক আছে? মানে এগুলার সময় বেগ বা দ্রুতি বেশি একটা প্রভাব পড়ে না। তো বুঝাই আগে। গড় বেগ, গড় কথার এখানে লেখা মানেই তো তোমরা বুঝছো যে বেগের গড় করতে হবে। ঠিক আছে? গড় বেগ মানে বেগের গড় করতে হবে। বুঝা গেল? দেখো, এটা একটা লাইন। এই লাইনের এখান থেকে এ বি সি ডি, এর থেকে বি দূরত্ব ধরি S1, বি থেকে সি দূরত্ব S2, সি থেকে ডি S3, এ থেকে বিতে যাইতে সময় লাগলো T1, T2, T3। একটা লুক ধরি
হাঁটতে 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 ডিতে আয়া পৌঁছাইল। সেই ক্ষেত্রে এর থেকে বিতে আসতে তার টাইম লাগলো T1, বি থেকে সিতে যেতে তার টাইম লাগলো T2, সি থেকে ডিতে যেতে তার টাইম লাগলো T3। তাইলে এই ক্ষেত্রে আমাদের কি করব, আমরা যদি আমরা নর্মাল ব্যাক বার করি, ঠিক আছে, নর্মাল ব্যাক বার করলে কি হইব, প্রথম নর্মালটা বার করে দেখাই। ব্যাক অতিক্রান্ত দূরত্ব বা সরণ যেটা S1 S2 S3 বাই সময় মানে T1 T2 T3, ঠিক আছে। এখন গড় বেগের কথা যদি বলি তখন কি ভাবো, তখন দেখো এই জায়গার থেকে বিতে যেতে তার ব্যাগ V1, বি থেকে সিতে যেতে তার ব্যাগ V2, সি থেকে ডিতে যেতে তার ব্যাগ V3। মানেটা কি, মানেটা হলো এখানে তোমার ব্যাগ সুষম না। মানে তুমি বাড়ির থেকে রওনা দিলা, প্রথমে তোমার স্পিড 5 km/h, ঠিক আছে, একটু যাওয়ার পরে দেখছো সোজা রাস্তা, তুমি স্পিডটা আরেকটু বাড়াইলা 10 km/h, এরকম আরও তুমি 5 মিনিট গেলা, তারপর দেখলা রাস্তা খালি ডাউন, ওইখানে তোমার স্পিড আরও বাড়লো 15 km/h, তাতেও তুমি 5 মিনিট গেলা বা 10 মিনিট গেলা। তখন তোমার কি অ্যাভারেজ ব্যাগ বা গড় ব্যাগ যেটা হইব, গড় ব্যাগ ইকুয়ালস টু তোমার এখানে V1 V2 V3 তিনটা বাই 3। জেনারেলি আমরা ধরো একজনের কাছে আছে 2টা কলম, একজনের কাছে 4টা, আরেকজনের কাছে 6টা, ঠিক আছে। 3টা লোকের কাছে 2টা 4টা 6টা কলম আছে। তো 2 4 6 এর গড় আমরা গড় কীভাবে বার করি, বাই অ্যাভারেজ 2 + 4 + 6 বাই 3, ঠিক আছে। 2 + 4 + 6 বাই 3 যা আছে তা প্লাস করুম এবং যতটা আছে তা দিয়ে ডিভাইড। সেমভাবে এখানে ব্যাগ কয়টা, V1 V2 V3, তার জন্য 3 দিয়ে ভাগ। যদি ব্যাগ 2টা হয় তাহলে V1 + V2 বাই 2, এই হলো আমাদের গড় ব্যাগ, ঠিক আছে। তাৎক্ষণিক ব্যাগ এটা হলো আমাদের একটু হায়ার স্টাডি, এটা তোমার ক্লাস 10-এর না, এটা হলো পার্টিকুলারলি 12-এর, ঠিক আছে। এখন বলবো স্যার আমরা 11-এ পড়ি, 12-এর জিনিস কোথা থেকে আসলো। অ্যাকচুয়ালি তাৎক্ষণিক ব্যাগটা বোঝাতে গেলে তখনই আসে আমাদের ক্যালকুলাস, ঠিক আছে। হয়তোবা তোমরা নাম শুনছো কি না জানি না। ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেট, ঠিক আছে। এটা হলো তোমাদের টোটালি হাই স্টাডির ব্যাপার, মানে ডিফারেন্সিয়েট আর ক্যালকুলাসের মামলাই চলে এখানে তাৎক্ষণিকের বেলায়। তবে আমি একটা সিম্পল বেসিক ধারণা দিয়ে দিই। তাৎক্ষণিক বলতে ধরো তুমি আগরতলা থেকে এরকমভাবে 1 আওয়ারে তুমি খোয়াই পৌঁছাইলা, এটা আগরতলা, ঠিক আছে। পৌঁছাইতে তোমার টাইম লাগলো 1 আওয়ার মানে 1 ঘন্টা, আর ডিস্টেন্স ধরো 55 কিলোমিটার, ঠিক আছে। তাইলে জিনিসটা আবার লক্ষ্য করো, আগরতলা টু খোয়াই পৌঁছাইতে 1 আওয়ার টাইম চাই, ঠিক আছে। ডিস্টেন্স 55 কিলোমিটার, 11টায় একজন লোক রওনা দিল, সে 12টায় গিয়ে পৌঁছবো। এখন যে কোনো একটা মুমেন্টে আমি তাকে ফোন করলাম, ধরো 1:13, ঠিক আছে, 11টা 13 মিনিট, তার সাথে আরও লাগাও 20 সেকেন্ড, আমি তাকে ফোন করলাম। ফোন করে বললাম কি রে তোর স্পিড কত, ঠিক আছে। তখন সে চোখের এক নজর মিটার দিকে চাইবো, চাই 42 km/h, ঠিক আছে। তখন যে সে স্পিডটা বললো আমাকে 42 কিমি/আওয়ার, ওইটা কি তার গড় ব্যাগ না টোটাল ব্যাগ? অ্যাকচুয়ালি এটা তার গড় ব্যাগও না, টোটাল ব্যাগও না, এটা হলো তার তাৎক্ষণিক ব্যাগ। তাৎক্ষণিক ব্যাগ কারণ কি, সে যে আমাকে ব্যাগটা বলল এটা 11টা
13 মিনিট 20 সেকেন্ডে তার যে ব্যাগ ছিল ওইটা বললো। ঠিক আছে, তার মানে ওই পার্টিকুলার টাইমের ব্যাগ, তার হয়তো বা 2 সেকেন্ড আগে ব্যাগটা আর একটু বেশি ছিল বা কম ছিল, হয়তো বা 2 সেকেন্ড পরে ব্যাগটা আবার বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, তো তাৎক্ষণিক ব্যাগ প্রকাশ করার নিয়মটাও আলাদা। তো তাৎক্ষণিক ব্যাগ প্রকাশ করতে গেলে আমাদের দরকার লিমিটের। এখন বলবাই যে লিমিট কি, লিমিট কি আমি দেখাই, তার জন্য দেখো লিমিট del t tends to 0 del s by del t, এটা হলো del v, তাৎক্ষণিক বেগ যেটা। ঠিক আছে, এখন ত্রিভুজের মতো যেটা, এটাকে বলে ডেল, এটাকে বলে অ্যাকচুয়ালি ডেল্টা, তবে আমরা সংক্ষেপে বলি ডেল। ঠিক আছে, তো এখানে তাৎক্ষণিক বেগটা, আবার এখানে ডেল কি জিনিস, এই ডেল হলো আমাদের ক্যালকুলাস, এখান থেকে আমাদের ক্যালকুলাসের স্টার্টিং হয়। ঠিক আছে, এখন তো তোমাদের আমার ক্যালকুলাস সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিতেই লাগবো, নাইলে তো লেকচারটা অধুরা অধুরা লাগবো। এখন এখানের মধ্যে এই ইকুয়েশনটার মানে বুঝো, তাইলেই তুমি ডেরিভেটিভের যখন ম্যাথমেটিক্সে যাইবা, ডেরিভেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার শেষ, জাস্ট এই ইকুয়েশনটার মানে বুঝো। ধরো এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা বা দূরত্বটা এস। ঠিক আছে, এস মানে এখানে 1 মিটারও হইতে পারে, 1 কিলোমিটারও হইতে পারে, 100 কিলোমিটার হইতে পারে, এমন যা খুশি তা হইতে পারে, যে কোনো একটা ডিস্টেন্স আমি ধরলাম এস। পুরাটা যাইতে সময় লাগে টি। ঠিক আছে, তো নর্মালি আমার ব্যাগ কি ভি ইকুয়ালস টু এস বাই টি। ঠিক আছে, এখন আসে আমার ডেল্টা। ডেল্টা মানে এই এসকে যদি আমি ভালো করে বুঝো, এই এসকে যদি আমি 100 বা 1000 বা 1 লাখ বা 10 লাখ বা 1 কোটি, ঠিক আছে, ডট 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 মানে অসীম সংখ্যক ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করি, মানে 1 মিটারকে যদি 1 লাখ 10 লাখ 10 কোটি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, তখন তার যে প্রত্যেকটা ভাগরে আমরা ডিনোট করি ডেল এস দিয়ে। ঠিক আছে, এস যদি সম্পূর্ণটা ডিস্টেন্স হয়, আর এসকে যদি আমরা 1 কোটি 10 কোটি 1 লাখ 10 লাখ, কোনো শিওর নাই যে আমি কতটুকু ভাঙুম, এটার কোনো পার্টিকুলারলি মানে রেঞ্জ নাই। ঠিক আছে, তার জন্য যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, ওই প্রত্যেকটা ক্ষুদ্র ভাগকে বলা হয় ডেল এস। ঠিক আছে, তার মানে ডেল এস যদি আমরা প্লাস করে যাই সব ডেল এস, তাইলে আমরা এস পামু গিয়ে। এখানে যদি ডেল এস ডেল এস ডেল এস ডেল এস প্লাস করে যাই, তখন আমরা আবার সম্পূর্ণ এস পামু। এই প্লাস করার যে প্রসেস, এটাকে বলে ইন্টিগ্রাল, যার সিম্বল এরকম, এটা পরে দরকার, পরেই বুঝাম। ইন্টিগ্রাল প্লাস করার প্রসেস, ইন্টিগ্রাল ভাঙনের প্রসেস, মানে এই এস দূরত্বটাকে 1 লাখ ভাগে ভাঙুম, ওইটা হলো আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট। ঠিক আছে, এখন হলো পুরোটা দূরত্ব মানে এস দূরত্ব যেতে ওর সময় লাগে টি, তাইলে ক্ষুদ্র একটা দূরত্ব ডেল এস যেতে তার অবশ্যই আরো ক্ষুদ্র সময় লাগবে ডেল টি। বোঝা গেল? আচ্ছা, এখন হলো এই যে ডেল টিটা কতটুকু ক্ষুদ্র, এটাই আমি এখানে লিমিট দেয়া বুঝাইলাম। লিমিট ডেল টি, এটাকে বলে এরোটাকে টেন্স টু, মানে এটা হলো জিরোর খুব কাছাকাছি। ঠিক আছে, ডেল টি এতই ক্ষুদ্র যে এটা জিরোর খুব কাছাকাছি, মানে এটা তোমার 0.01 হইতে পারে, 0.00001 হইতে পারে, 0.0000001 হইতে পারে, এই সবগুলোই জিরোর খুব কাছাকাছি। কোনটা আমার জানার দরকার নেই, ডেল টি এতই ছোট যে এটা
তোমার জিরোর খুব কাছাকাছি, ঠিক আছে। তার জন্য তাৎক্ষণিক বেগকে ডেল ভি দ্বারা লেখা হয় ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি, যেখানে ডেল টি টেন্ডস টু জিরো, ঠিক আছে। তো সেমভাবে আমরা যখন তাৎক্ষণিক ত্বরণ পড়ুম আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। এখন আগে আমি ত্বরণটা বুঝাই, তারপর আমরা তাৎক্ষণিক ত্বরণে যাব। তো এখানের মধ্যে যে আমরা ত্রিভুজের মতো লিখলাম এটাকে কি বলে, ডেল, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ ওয়ার্ডে যেমন ছোট হাতের এ বি সি ডি, বড় হাতের এ বি সি ডি, বর্তমান গ্রিক ওয়ার্ডেও ছোট হাতে ডেলটা, বড় হাতে লেখা হয় ডি, ঠিক আছে। তো ডিভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি এটাও লেখা যায়, এটা হলো ছোট হাতের, এটাকেই আমরা ডিফারেন্সিয়েট বলি, ঠিক আছে। এখন বলি ত্বরণ বা অ্যাসেলারেশন। ত্বরণ বা অ্যাসেলারেশন এটা আবার কি? আমরা কি দেখলাম, বেগ কি দূরত্ব বাই সময়, আর ত্বরণ হলো বেগ বাই সময়, ঠিক আছে। এটার মানেটা কি, এটা আমি আর একটু ডিপে ঢুকি। ধরো একটা লোক সরলরেখা বরাবর গতিতে বর্তমান, মানে সে সাইকেল নিয়ে বা হেঁটে এখান থেকে যাচ্ছে। এই জায়গার মধ্যে তার স্পিড v1, এই জায়গার মধ্যে তার স্পিড v2, যেখানে v2 গ্রেটার দেন v1, তার মানে সে তার বেগ ধীরে ধীরে ইনক্রিজ বা বৃদ্ধি করছে, ঠিক আছে। আর বেগ বৃদ্ধি করলো সে টি সময় ধরে, মানে টি সময় ধরে সে তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি করছে, ঠিক আছে। তো তাইলে তার যেই ত্বরণ হবে v2 মাইনাস v1 বাই টি, মানে টি সময়ে তার বেগ বৃদ্ধি কত, v2 মাইনাস v1, v1 হলো তার প্রাথমিক বেগ, v2 হলো তার অন্তিম বেগ, তো বৃদ্ধি কত, v2 মাইনাস v1। একক সময়ে তার বেগ বৃদ্ধি কত, ঐকিক নিয়ম v2 মাইনাস v1 বাই টি। আর একক সময়ে তার যে বেগ বৃদ্ধি তাকে বলা হয় ত্বরণ। এখন আমি এখানে লিখলাম a ইকুয়ালস টু v বাই টি, এখানে আসলো v2 মাইনাস v1 বাই টি, তাহলে কি আমার এই ইকুয়েশনটা কি ভুল? না, ভুল না, এটা কারেক্ট। কারণ কি, v2 হলো একটা বেগ, v1 হলো একটা বেগ, মাইনাস করলে বেগ আসবে, v বাই টি লেখা যায়। অথবা এখানে যদি লোকটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে সে প্রথমে স্থির আসলো, মানে জিরোর থেকে তার বেগটা শুরু হইলো আর তার অন্তিম বেগ ভি দাঁড়াইলো, তখন ত্বরণ কি আসবো, এ ইকুয়ালস টু ভি মাইনাস জিরো বাই টি, মানে ভি বাই টি। আলটিমেটলি ত্বরণ ইকুয়ালস টু বেগ বাই সময়। তাহলে তার একক কি হইব, একক হইব আমাদের বেগের একক কি, বেগ হলো ভি ইকুয়ালস টু এস বাই টি। এস হলো আমাদের দূরত্ব, দূরত্বের একক হলো মিটার, সময়ের একক হলো সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। আর ত্বরণ কি, বেগ বাই সময়, তো বেগের একক কি, মিটার বাই সেকেন্ড, আবার এখানে সময়ের একক মানে সেকেন্ড, তাহলে এখানে আসবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের ত্বরণের একক, ঠিক আছে। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, এটা হলো এসআইতে। আর সিজিএস এর বেলায় কি হবে, মিটারের জায়গায় সেন্টিমিটার, এতটুকু, মিটারের জায়গায় সেন্টিমিটার, মানে সেন্টিমিটার পার সেকেন্ড বেগ, আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো আমাদের ত্বরণ। বোঝা গেল? তারপর আমি যেটা বললাম তাৎক্ষণিক ত্বরণ, সেমভাবে সে যে এখান থেকে এখানে তার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি করলো, সে টি সময় লাগিয়ে ভি বেগ বৃদ্ধি করলো। এখন যদি আমি যে কোনো একটা মুমেন্টে তাকে জিজ্ঞাসা করি তার বেগ বৃদ্ধির হারটা কত, তখন সে ওই পার্টিকুলার টাইমে সে আমাকে ওই তাৎক্ষণিক ত্বরণটা বলবে, ঠিক আছে। তার মানে পুরাটা যদি ভি হয়, এই ক্ষেত্রে এখানে জিরোর থেকে স্টার্ট করে
সে ভিতে পৌঁছাইলো, পুরাটা যদি ভি হয় তাহলে ছোট্ট পার্টটা কি হবে ডেল ভি। আর এই ডেল ভি দূরত্ব অতিক্রমের জন্য বা ডেল ভি ব্যাক পাওয়ার জন্য তার টাইমও ক্ষুদ্র লাগবে ডেল টি। তার মানে এই ক্ষেত্রে ত্বরণ লেখা যায় ডেল এ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল টি। ঠিক আছে, এখানে লেখা যায় এ ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি। এটা হলো ত্বরণের রাশিমালা। জেনারেলি এ ইকুয়ালস টু ভি বাই টি, উপরে নিচে ডেল্টা নো, তাহলে কি আসবো ডেল ভি বাই ডেল টি। এখানে ডেল টিটা কি, ডেল টি হলো এতই ক্ষুদ্র যেটা জিরোর খুব কাছাকাছি। এই ক্ষেত্রে ডেল টি 0.01 হয়, 0.0001 হতে পারে, 0.00000 এটাও হতে পারে। ঠিক আছে, মানে আলটিমেটলি আমরা ডেল ভিটাকে অসীম সংখ্যক ভাগে ভাগ করলাম, সরি ভিটাকে অনলি ভিটাকে অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে নিলাম আমি ডেল ভি। যেহেতু আমার ভি ভেলোসিটি গেইন করতে বা বৃদ্ধি করতে সময় লাগে টি, তার মানে ভি এর ছোট্ট একটা পার্ট ডেল ভি ভেলোসিটি বৃদ্ধি করতে আমার সময়ও লাগবে খুব ছোট্ট, মানে ডেল টি। ঠিক আছে, তার জন্য এ ইকুয়ালস টু লিমিট ডেল ভি বাই ডেল টি। এই হলো আমাদের ত্বরণ। ত্বরণও বোঝা গেল, তাৎক্ষণিক ত্বরণও বোঝা গেল। তারপর আমরা এখানে আমাদের একমাত্রিক গতির তিনটা ইকুয়েশন বর্তমান, এগুলা বুঝায় দিই। ঠিক আছে, তিনটা ইকুয়েশন বর্তমান, যেটা তোমরা ক্লাস 9এও হয়তোবা পড়েছো, হয়তোবা না এটা শিওর তোমরা 9এ পড়েছো, কারণ 9এর সিলেবাস ওইটা বর্তমান। তিনটা ইকুয়েশন এখন দেখামু। তিনটা ইকুয়েশন কি কি? ফার্স্ট ইকুয়েশন হলো v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেকেন্ড হলো s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর থার্ড হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ঠিক আছে, ফোর্থ আরেকটা ইকুয়েশন বর্তমান s সাফিক্স t ইকুয়ালস টু ইউ প্লাস a বাই 2 2t মাইনাস 1। এই চারটা ইকুয়েশন এখন দেখাবো। ঠিক আছে, তো প্রথমে দেখাই v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেটা এখানে একটা লোক হেঁটে এই জায়গাতে আসলো। ঠিক আছে, এই জায়গার মধ্যে লোকটা এখান থেকে যাত্রা শুরু করছে, মানে চলতে শুরু করলো। এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। এ পয়েন্টে তার ভেলোসিটি বা ব্যাগ ইউ, বি পয়েন্টে তার ব্যাগ ভি, এ আর বির মাঝখানে দূরত্ব এস, এ থেকে বিতে পৌঁছতে তার টাইম লাগলো টি। ঠিক আছে, এখন যদি ভি গ্রেটার দেন ইউ হয়, তার মানে অন্তিম ব্যাগ যদি প্রাথমিক ব্যাগ থেকে বেশি হয়, তাহলে তার মধ্যে কি কাজ করব? ত্বরণ। আর তার সেই ত্বরণটা ধরা হলো এ। ঠিক আছে, তার সেই ত্বরণটা ধরা হলো এ। এখন দেখো কি করা যায়। এখন তার ব্যাগের পরিবর্তন কি? ব্যাগের পরিবর্তন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। এই যে ব্যাগের পরিবর্তনটা হলো, এটা কত সময়ে হলো? টি সময়ে। টি সময়ে ব্যাগের পরিবর্তন, তাহলে একক সময়ে ব্যাগের পরিবর্তন কি? ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা জানি একক সময়ের ব্যাগের পরিবর্তনের কে কি বলে? ব্যাগের হার। আর ব্যাগের হার মানে ত্বরণ, তাই মানে ত্বরণ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তার মানে বজ্র গুণন করলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই হলো একটা ইকুয়েশন। ঠিক আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বোঝা গেল? এখন বার করুন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ আর ভি দুইটার মধ্যে গড় ব্যাগ কি
গড় বেগ হলো আমাদের গড় বেগ কি ইউ প্লাস ভি বাই টু। ঠিক আছে, দুইটা বেগ ইউ আর ভি, এর মধ্যে গড় বেগ কি হবে ইউ প্লাস ভি বাই টু। এখন তার মানে সে যদি ইউ বেগ নিয়ে এ ত্বরণ নিয়ে শুরু করে ভি বেগে বি ক্রস করে, আর আরেকজন লোক যদি ইউ প্লাস ভি বাই টু সমবেগে যায়, তাইলেও সেম সময়ে গিয়ে পৌঁছবে। কোয়েশ্চেন জায়গাটা ক্লিয়ার না আমি জানি, দেখো আমি বুঝাই। ধরো আমি এখান থেকে 0 মিটার পার সেকেন্ড নিয়ে শুরু করলাম, আমার মধ্যে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ বর্তমান, মানে আমি 1 মিটার পার সেকেন্ড ধীরে ধীরে বেগ বাড়াবো। আমার আগরতলা পৌঁছতে ধরো সময় লাগলো 1 আওয়ার। ঠিক আছে, আমি কিন্তু 0 নিয়ে শুরু করলাম এবং আগরতলা অবধিকে পৌঁছাইতে আমার বেগ হয়ে দাঁড়াইলো 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 থেকে শুরু করলাম, আগরতলা অবধি যাইতে আমার বেগ রইল 100 মিটার পার সেকেন্ড, আমি 1 ঘন্টায় গিয়ে পৌঁছাইলাম। এখন যদি কোনো লোক এই জায়গার থেকে 50 মিটার পার সেকেন্ড নিয়ে রওনা দেয়, স্টার্টিংয়ে 50, পুরা রাস্তা সে 50তেই যাইব, তাইলেও সে 1 আওয়ারে গিয়া পৌঁছাইব। ঠিক আছে, কারণ কি আমার যে ত্বরণটা আমি প্রথমে 0 থেকে শুরু করছি, পরে 100-এ গেলাম, আর সে প্রথমেই 50 নিয়ে শুরু করছে, লাস্টেও 50, সে আমার সাথেই পৌঁছাইব। তার মানে তার কোনো লোক যদি এখান থেকে 0 বা ইউ বেগে রওনা দেয় এবং বেগ বৃদ্ধি করতে করতে ভি বেগ নিয়ে বিতে পৌঁছায়, আর তার যদি সময় লাগে টি, মানে এই ক্ষেত্রে ত্বরণ বর্তমান, আর আমি যদি সমবেগের ফর্মুলা লাগাই এস ইকুয়ালস টু ভিটি, তাইলে আরেকটা লোক এখান থেকে গড় বেগ নিয়ে রওনা দিতে লাগবো টি সময়ে পৌঁছতে গেলে। আচ্ছা, তাহলে বেগ যদি আমি জানি, দূরত্ব কি, দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস টু ভিটি, এটা আমি প্রথমেই দেখাইলাম। এস ইকুয়ালস টু ভিটি মানে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তো বেগের জায়গায় কি হইব ইউ প্লাস ভি বাই টু, আর সময় মানে টি। এখন ভি ইকুয়ালস টু কি পাইলাম ইউ প্লাস এটি, এখানে বসাই দাও ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, তার মানে 2u প্লাস এটি বাই টু ইন্টু টি। এখন মাল্টিপ্লাই করো 2u বাই টু ইন্টু টি প্লাস এটি বাই টু ইন্টু টি, তার মানে 2 ক্যান্সেল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই পড়লো আমাদের এস। ঠিক আছে, জাস্ট এই জায়গার মধ্যে গড় বেগটা বার করতে লাগবো, তারপর এস ইকুয়ালস টু ভিটি করতে লাগবো। এটা হলো আমাদের ত্বরণ নিয়ে যখন আমরা চলি, আর এটা হলো আমাদের সমবেগ। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। ত্বরণ মানে বেগ বৃদ্ধি বা হ্রাস করুম, আর এখানে অবশ্যই আমার বেগ কনস্ট্যান্ট থাকবো, ধ্রুবক থাকবো। তারপর হলো থার্ড ইকুয়েশন, যেটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটারে উভয় দিকে বর্গ করে দেব, উভয় দিকে বর্গ করে পাই কি পামু ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি কি কমন নেব, ধরো আমি এখান থেকে 2a কমন নিলাম, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় আমার এস, মানে 2as, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এখান থেকে যদি আমি 2a কমন নেই, এটা তো আমার কমন চলে গেল, থাকবো ইউটি। ঠিক আছে, আমি কি কমন নিলাম 2a, এখান থেকে একটা এ কমন গেলে থাকবো এটি স্কোয়ার, কিন্তু এখানে তো 2 নাই, তার জন্য আমার হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো। দেখো এই জায়গাটা, এটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করুন তখন এটাই আসবো, 2 ক্যান্সেল, এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমার 3টা ইকুয়েশন। আর 4 নাম্বার ইকুয়েশন যেটা, এটা একদম ইজি, এটা বেশি কিছু না, এটা হলো আমাদের
ইকুয়েশনটা কি লিখছি দেখো, এস সাফিক্স টি ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই টু টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, ইকুয়েশনটা হলো এস সাফিক্স টি ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই টু টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানেটা আগে বুঝতে লাগবো। এটার মানেটা হলো আমরা এস যেটা বার করলাম, এস হলো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এস সাফিক্স টি যেটা, এটা কিন্তু আমাদের টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না, এটা হলো আমার টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আই রিপিট, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো আমাদের এস সাফিক্স টি। এখন এটার মানে কি? আবার এটার মানেটা হলো, ধরো এখান থেকে এর দূরত্বটা যেতে তোমার সময় লাগলো টি। ঠিক আছে, জিনিসটা বুঝো। তাহলে তুমি টি তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করলা, এটা কি? ধরো এখান থেকে পুরোটা জায়গা ধরলাম আমি 1 2 3 4 5 6, মানে এই টোটাল সময়টা 6 সেকেন্ড। এখন যদি আমি বলি তোমার যে 6 নাম্বার সেকেন্ড যেটা, 6 নাম্বার সেকেন্ড যেটা, ওই সেকেন্ডটায় কতটুকু দূরত্ব গেলা, তাহলে তোমার আনসার আসবো এটা। 6 সেকেন্ডে কতটুকু গেলা সবটা, 6 নাম্বার সেকেন্ডে কতটুকু গেলা এটা। তাহলে এই জায়গাটা বার করতে গেলে তোমার কি বার করতে লাগবো? 6 সেকেন্ডে কতটুকু গেলা মাইনাস 5 সেকেন্ডে কতটুকু গেলা। ঠিক আছে, 5 মানে কি 6-এর জাস্ট আগের নাম্বারটা। সেমভাবে টি তম সেকেন্ডে কতটুকু গেলা, এটা বার করতে গেলে কি করতে লাগবো? টি তম সেকেন্ডে কতটুকু গেলা, এটা বার করতে গেলে টি সেকেন্ডে কতটুকু গেলা মাইনাস টি এর আগের সেকেন্ড কি, টি মাইনাস ওয়ান, মানে টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু গেলা, এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাই যেমন টি সেকেন্ডে আমরা কতটুকু গেলাম। তো দেখো এস এর ফর্মুলা তো জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও সেম, ইউ টির জায়গায় হইব টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টির জায়গায় হইব টি মাইনাস ওয়ান। এটা হইব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, এটা হইব টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। সেমভাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস, এটা হইব ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস 2 ক্যান্সেল এটি প্লাস হাফ এ, এটা দাঁড়াইব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস মাইনাস প্লাস ইউ মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ এ। কি কাটা যায়? হাফ এটি স্কোয়ার ইউটি ইউটি, কি থাকে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এখান থেকে যদি ইউ প্লাস এ বাই টু কমন নিই তাইলে 2t মাইনাস 1। ঠিক আছে, এখান থেকেও আমি এটা তো কমন নিলাম, থাকবো গিয়ে টি, তার সাথে তো আমি বাই টু কমন নিলাম, তাইলে আমার এখানে 2 দিয়ে ইন্টু করতে লাগবো, তার মানে 2t, আর এখান থেকে তো আমি এ বাই টু কমন নিলাম, তার জন্য মাইনাস 1। তা আসলো নি এস সাফিক্স টি ইকুয়ালস টু এ বাই টু 2t মাইনাস 1 এসে পড়লো। ঠিক আছে, তো এতটুকু অবধি আজকে থাক। এই 4টা ইকুয়েশন বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবা, যার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যেই এই 4টা ইকুয়েশন পাইবা। আর তারপরেও যদি কোনো ডাউট থাকে বা সন্দেহ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি আমার ম্যাটেরিয়ালস তোমাদেরকে পৌঁছাই দেবো। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।